তাহলে একটু করে রিপিট করি যে যদি একটা ডেসিমাল সংখ্যা থাকে তাহলে দশমিকের আগের অংশটাকে বলি আমরা ইন্টিজার, দশমিকের পরের অংশটাকে বলি আমরা ফ্র্যাকশনাল। এই ইন্টিজার ভ্যালুটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগফলটা এখানে নিচে 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 লিখব, আর ভাগশেষগুলো পাশে 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 লিখব। এভাবে করে ভাগ করতে করতে আমরা 1 পর্যন্ত আসব। 1 পর্যন্ত আসি যখন চলে আসব আর ভাগ করার আমাদের প্রয়োজন নাই। অনেকেই এখানে আবার ভাগ করে নিচে শূন্য লেখে, কোনো সমস্যা নাই, সেটাও কারেক্ট সিস্টেম। আমি যে সিস্টেমে করছি সেটা হচ্ছে আমি 1 পর্যন্ত আসব ভাগ করতে করতে। 1 পর্যন্ত আসার পর এই 1 থেকে পিছনের দিকে সংখ্যাগুলোকে আমরা লিখব। 1, এরপরে 0 0 0, এরপরে 1 1 0 0 1 0। এভাবে পিছন দিকে যদি আমরা লিখি তাহলেই এই 562 এর বাইনারি যে ইকুইভ্যালেন্ট সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারির ডেসিমালের ইন্টিজার ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করার পলিসি। যে ইন্টিজারটাকে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগশেষ যেগুলো থাকবে সেগুলোকে পাশে লিখব, এরপর লাস্টে যখন 1 আসবে এই 1টা সহ এগুলোকে আমরা লিখে দিব। লিখে দিলে আমাদের আনসার হয়ে যাবে ইন্টিজার ভ্যালুর। এখন সেকেন্ড আমাদের রয়ে গেল ফ্র্যাকশনাল ভ্যালু 0.273। এই 0.273 ফ্র্যাকশনাল ভ্যালুটাকে আমরা গুণ করব 2 দিয়ে। তাহলে 2 দিয়ে গুণ করতেছি, দেখো এই 0.273 কে 2 দিয়ে গুণ করলে 0.546, আর দশমিকের আগে 0, মানে 0.273 কে 2 দিয়ে গুণ করার পরও ইন্টিজার কোনো ভ্যালু আসে নাই। দশমিকের আগে যদি কোনো ভ্যালু আসে ইন্টিজার ভ্যালু, সেটাকে আমরা এখানে পাশে লিখব। তাহলে 0.273 কে যদি আমরা গুণ করি 2 দিয়ে 0.546 পাই, এখানে 0 আসছে, 0 পাশে লিখলাম। 0.546 কে 2 দিয়ে গুণ করলে 1.092, তাহলে একটা 1 আসছে ইন্টিজার ভ্যালু, এটাকে পাশে লিখলাম। 0.092 কে 2 দিয়ে গুণ করলাম, এই যে 0.092 কিন্তু এই অংশটা শুধু, 1.092 কে কখনো গুণ করতে যাবে না। অনেকেই এটা ভুল করে ফেলবে যে 1.092 আসছে, এরপরে পরবর্তীতে এখানে 1.092 কে গুণ করে দেওয়া শুরু করছে, সেটা কিন্তু হবে না। ইন্টিজার ভ্যালুটাকে আমরা আলাদা করে ফেলবো আর ওই ফ্র্যাকশনাল ভ্যালুটাকে গুণ করতে থাকবো। তাহলে 0.092 হচ্ছে এখানে ফ্র্যাকশনাল ভ্যালু। তাহলে 0.092 এটাকে 2 দিয়ে গুণ করব 184, তাহলে ইন্টিজার ভ্যালু হচ্ছে 0, 0টা পাশে রাখলাম। 0.184 কে 2 দিয়ে গুণ করলাম 368, পাশে রাখলাম। 368 কে গুণ করলাম 736, 0টাকে পাশে রাখলাম। 736 কে 2 দিয়ে গুণ করলাম 1.472, তাহলে এই 1টা যেটা ইন্টিজার ভ্যালু আসছে এটাকে আমরা পাশে লিখলাম। এখন কিন্তু নিচ থেকে না, পাশে আসার পর নিচ থেকে না, উপর থেকে আমরা ভ্যালুগুলো লিখব। 0 1 0 0 0 1 0 1 0 0 0 1, এটা হচ্ছে 0.273 এর বাইনারি ইকুইভ্যালেন্ট। যদিও এখানে আরো গুণ করতে থাকলে আমাদের গুণেরটা আরো লম্বা হতে থাকবে, কিন্তু কখনোই আমরা এত লম্বা গুণ করতে করতে যাব না। আমরা দশমিকের পর 3 ঘর, ম্যাক্সিমাম 4 ঘর পর্যন্ত দেখাবো। আমাদের যখন পরীক্ষায় আসবে আমরা দশমিকের পর বাইনারি ভ্যালুটা 3 ঘর অথবা 4 ঘর পর্যন্ত দেখাবো, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এখানে আমি 6 ঘর পর্যন্ত কেন দেখাইছি, কারণ এখানে 0 চলে আসতেছিল, তো একটা 1 পর্যন্ত আসছি এরই, ঠিক আছে? এই জন্য আমি 6 ঘর পর্যন্ত তোমাদের সুবিধার জন্য দেখাইছি। তাহলে 562 এর বাইনারি হচ্ছে এটা, আর 0.273 এর বাইনারি হচ্ছে এটা। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ মানে কানেক্ট করে দিই, যোগ না, এটাকে যোগ করো অথবা দশমিক সাথে লাগাই দাও, আর একসাথে কোনো সমস্যা নাই, যোগ করে দেখাতে হবে না এখানে। তাহলে 562 ডেসিমাল এই বাইনারি হচ্ছে এই ভ্যালুটা, আর 0.273 এর বাইনারি হচ্ছে এই ভ্যালুটা। এই দুইটাকে আমরা পয়েন্ট দিয়ে ভাগ করে যদি দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি সিস্টেম। 562.273 এর বাইনারি হচ্ছে এই সংখ্যাটা। তো এখানে ওই যে ব্র্যাকেট দিয়ে যদি আমরা নিচে 10 লিখি, এটাকে বলে বেস লেখার সিস্টেম হচ্ছে এটা। ব্র্যাকেট দিয়ে নিচে 10 লেখা মানে এটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, আর ব্র্যাকেট দিয়ে নিচে 2 লেখা মানে এই সংখ্যাটা হচ্ছে বাইনারি সংখ্যা। এখানে যদি আমি এখন 10 লিখে দিই তাহলে বুঝতে হবে এটাও ডেসিমাল সংখ্যা। এখানে যদি 8 লিখি তাহলে বুঝতে হবে এটা একটা অক্টাল সংখ্যা। এখানে যদি 16 লিখি তাহলে বুঝতে হবে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। মনে থাকবে? তাহলে এই বেসটা আসলে আমাকে রিপ্রেজেন্ট করবে যে সংখ্যাটা কোন নাম্বার সিস্টেমে আছে। এই ব্র্যাকেটের সাবস্ক্রিপ্টে যদি আমাদের একটা সংখ্যা লেখা থাকে, এখান থেকে বুঝতে হবে আমাদের এটা কি ডেসিমাল, বাইনারি, হেক্সা না অক্টাল।
তাহলে আমরা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা শিখলাম। এখন আমরা শিখব এই ডেসিমালটাকে অক্টালে কিভাবে নিব। তাহলে আমরা বলছি যে ওই যে ইন্টিজার ভ্যালুকে ভাগ আর ফ্র্যাকশনাল ভ্যালুকে গুণ। তাহলে অক্টালে নেওয়ার জন্য 562 ইন্টিজার ভ্যালুটাকে 8 দিয়ে ভাগ করলাম, 7 8 56, 70 টাইমস দিলে এখানে 560 আসে, 2 অবশিষ্ট থেকে যায়, এই অবশিষ্ট 2টাকে পাশে লিখলাম। 70 কে 8 দিয়ে ভাগ করলে 8 8 64, 6 অবশিষ্ট থাকে। 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 বাদ যায় আর ভাগশেষ 0। তাহলে 1062 এটা হচ্ছে আমাদের অক্টাল ইকুইভ্যালেন্ট 562 এর। বুঝা গেছে ব্যাপারটা, না বুঝতে কষ্ট হয়েছে কারো? বুঝছি স্যার। হ্যাঁ, কেউ যদি না জি স্যার। বুঝো সাথে সাথে বলবা স্যার আরেকটু রিপিট করেন। হ্যাঁ, তাহলে আমি আরেকটু রিপিট করব, সমস্যা নেই। 0.273 কে তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.273 কে 8 দিয়ে গুণ করলে, এটা ক্যালকুলেটর দিয়ে করছি, এটা তো আর মুখস্থ করতে পারবো না, ক্যালকুলেটর দিয়ে করলাম। তাহলে 2.184, এই ইন্টিজার 2টাকে আলাদা করে ফেললাম। 0.184 কে আবার 8 দিয়ে গুণ করলাম, 1.472, 1টাকে আলাদা করে ফেললাম। 0.0472 কে 8 দিয়ে গুণ করলাম, 3 6, এভাবে করে গুণ করে ইন্টিজার ভ্যালুকে আলাদা রাখলাম। তাহলে 2136 এটা হচ্ছে আমাদের 0.273 এর অক্টাল। তাহলে 1062.2136, 1062.2136 এটা হয়ে গেল আমাদের এই 562.273 এর ডেসিমালের অক্টাল। খুবই সহজ। তাহলে যদি এটাকে হেক্সাতে নিতে হয়, স্যার ফ্র্যাকশনাল গুলোর ক্ষেত্রে কি সব সময় আমরা 3 ঘর পর্যন্ত দেখাবো না? 3 ঘর অথবা 4 ঘর, হ্যাঁ, এর বেশি দেখাবা না, কারণ এটা তো যাইতে থাকবে। এটা যতক্ষণ করতে থাকবে ততক্ষণ যাইতে থাকবে, এত দূর পর্যন্ত যাওয়ার আমাদের সময় নেই, ঠিক আছে? এত দূর যাই লাভ হবে কি আমাদের? 3 ঘর 4 ঘর পর্যন্ত রাখবা। ডেসিমাল টু হেক্সাডেসিমাল, তাহলে 562 কে 16 দিয়ে ভাগ করব। এখানে 35 টাইমস গেলে 560 হয়, 2 অবশিষ্ট। 16 দুগুণ 32, 3 অবশিষ্ট, 2 ভাগফল। তাহলে ভাগফল ভাগশেষ 232 হচ্ছে 562 এর হেক্সাডেসিমাল। 0.273 থেকে যদি 16 দিয়ে গুণ করি, দেখো এখানে ইন্টারেস্টিং, তাহলে 16 দিয়ে গুণ করলে 4.36 আসলো, 4 রেখে দিলাম, 5.88 আসলো, 5 রেখে দিলাম, 14.208 আসছে। তাহলে এই 14 এর হেক্সা ইকুইভ্যালেন্ট কত? এখানে এই চার্ট থেকে আমরা দেখে নিব। 14 এর হেক্সা ইকুইভ্যালেন্ট হচ্ছে কিন্তু ই, ঠিক আছে? এ হচ্ছে 10 এর, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এই চারটা টোটস্থ মুখস্থ রাখতে হবে, এটা বারবার লাগবে আমাদের। তাহলে এখানে 14 আসছে, এই 14টাকে আমরা ই লিখব, আর 3 লিখলাম। তাহলে 45E3 হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। 562 এর ইন্টিজার হচ্ছে 232, 273 এর 562 এর বাইনারি হচ্ছে 232, 273 এর বাইনারি হচ্ছে 45E3। এভাবে করে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। মনে থাকবে ব্যাপারটা? জি স্যার। তাহলে ডেসিমাল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে নেওয়ার সিস্টেম হচ্ছে ইন্টিজারটাকে ভাগ করব, ফ্র্যাকশনালটাকে গুণ করব। এভাবে করে আমরা আমাদের ওই যে বেস কনভার্সনটা চাবে সেই বেস কনভার্সনে নিয়ে যেতে পারবো। যদি বেস 4 এ নিতে বলে সেটাও পারবো। এখন যদি আমাদের বাইনারি থেকে নিতে হয়, অথবা এই সংখ্যাটাও, এই যে এখানে যে ক্যালকুলেশন করলাম, এটারও একটা অল্টারনেটিভ ওয়েতে আমরা করতে পারি। সেটা কি? দেখো, অক্টালের বাইনারি ইকুইভ্যালেন্ট আছে। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে এই যে অক্টালের 0 to 7 এবং হেক্সাডেসিমালের 0 to f, এগুলাকেও 1010 তে কনভার্ট করা যায়। সেই কনভার্সনটার জন্য একটা চার্ট আছে মুখস্থ। এটা চার্টটা হচ্ছে অক্টালের বাইনারি ইকুইভ্যালেন্ট আর হেক্সাডেসিমালের বাইনারি ইকুইভ্যালেন্ট। অক্টালে যখন যে কোনো একটা অক্টাল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, আমাদেরকে বড় ধরনের কোনো ম্যাথমেটিক্যাল কনভার্সন করার প্রয়োজন পড়ে না, অথবা ডেসিমেলে নিয়ে ডেসিমাল থেকে অক্টালে নেওয়ার কনভার্সন করার কোনো প্রয়োজন পড়ে না। অক্টালের একটা ডিজিটকে বাইনারিতে 3টা বিট দ্বারা যদি আমরা রিপ্রেজেন্ট করে দিই, তাহলে অক্টালের কনভার্সনটা হয়ে যায়। যেমন অক্টালের 0কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই, 000 লিখব। অক্টালের 1 কে যদি রিপ্রেজেন্ট করতে চাই, 001 লিখব। অক্টালের 6 কে যদি রিপ্রেজেন্ট করতে যাই, 110 লিখব।
এরকম করে যদি আমার অক্টালের দুইটা সংখ্যা হয়, একটা 1 একটা 0, তাহলে এই 1 এর জন্য 001 আর 0 এর জন্য 000, এভাবে করে যদি লিখে দিই এটা বাইনারি কনভার্সন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের আবার আলাদা করে এটাকে অক্টালকে ডেসিমালে নিয়ে ডেসিমাল থেকে বাইনারিতে ভাগ করে নিয়ে আমাদের কাজটা করার কোনো প্রয়োজন নেই। মনে থাকবে বিষয়টা? জি স্যার। জি স্যার 54 5কে 101 4কে 100, প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য তিনটা বিট করে বাইনারিতে রিপ্রেজেন্ট করার সময় দিতে হবে, একদম ফিক্সড, কম দেওয়া যাবে না। বাট আমি যখন ডেসিমালকে বাইনারি করি তখন দেখো এই বিট সংখ্যাগুলো কিন্তু কোনো ফিক্স নাই, একদম জাস্ট ইকুইভ্যালেন্ট অনুযায়ী 1টা 2টা 3টা 4টা 5টা যখন যতটা প্রয়োজন পড়ে। কিন্তু অক্টালকে যখন রিপ্রেজেন্ট করতে যাব, অক্টালের প্রতিটা ডিজিটের জন্য বাইনারিতে তিনটা করে বিট আমাদেরকে দিতে হবে, এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, বেশিও না স্যার কম না, এখানে তিনটা করে। স্যার এখানে অক্টালে স্যার 8 আর 9 এর নাই স্যার বাইনারি অক্টালের কনভার্সন মধ্যে 8 9 নেই। ঠিক আছে, 0 to 7 পর্যন্ত ডিজিটগুলো পারমিসিবল, 8 আর 9 এটা হচ্ছে ইনভ্যালিড অক্টালের জন্য। 8 আর 9 জি স্যার অক্টালে ইউজ করা যাবে না। হেক্সাডেসিমালে এফ পর্যন্ত আছে, তাহলে এই এফ পর্যন্ত সংখ্যাগুলোকে চারটা বাইনারি বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। এই চারটা, এই দুইটা চার্ট একদম মুখস্থ রাখতে হবে, তিনটা চার্ট, সামনে আগের একটা চার্ট, এই দুইটা চার্ট একদম মুখস্থ রাখতে হবে। একদম মুখস্থ বলে দিতে হবে যে হেক্সাডেসিমালে যদি এ থাকে, এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত 1010, এফ এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত 1111, ডি এর বাইনারি ইকুইভ্যালেন্ট কত 1101। এগুলো একদম মাথায় থাকতে হবে। এগুলো মাথায় না থাকলে কিন্তু যতবারই অঙ্ক করতে যাবে ততবারই আটকে যাবে। এবং এই এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা একদম আমাদের ফাইনাল পর্যন্ত মনে রাখতে হবে, এই কম্বিনেশনগুলা। ঠিক আছে, তো এইটা যত দ্রুত সম্ভব তোমরা একদম আত্মস্থ করে নিবা, যেন এগুলো কখনো মিস্টেক না হয়। তাহলে হেক্সাডেসিমালে যে কোনো একটা ডিজিটকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই, চারটা বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে যদি একটা সংখ্যা হয় A3, এই সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে দেখাতে চাই হেক্সাডেসিমালের ক্ষেত্রে, তাহলে A কে দেখাবো 1010 আর 3 কে দেখাবো 0011। A এর জন্য 4টা বিট, 3 এর জন্য 4টা বিট। তাহলে এটা কিন্তু আমাদের কনভার্সন হয়ে যায় হেক্সাডেসিমালের বাইনারি কনভার্সন। এটার জন্য আবার বড় করে অঙ্ক করার প্রয়োজন নেই। তো এখন এই ক্ষেত্রে আমরা দেখো এখানে একটা সংখ্যা বের করছি, বাইনারি ডেসিমালের বাইনারি ইকুইভ্যালেন্টটা আমরা বের করে ফেলছি। যদি বাইনারি ইকুইভ্যালেন্টটা আমরা পেয়ে যাই, এখন আবার 8 দিয়ে আর 16 দিয়ে ভাগ করে হেক্সাডেসিমাল অক্টাল আর হেক্সাডেসিমালটা বের করার আমাদের প্রয়োজন নেই। যদি কেউ বের করে ঠিক আছে, যদি কেউ না করে সেটাকে আমরা সরাসরি অক্টালে কনভার্ট করে ফেলি, সরাসরি অক্টালে এই পদ্ধতিতে, তাহলেও আমাদের অঙ্কটা হবে। দুইটা পদ্ধতিই হবে, এটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। ঠিক আছে, যে কোনো একটা মেথডে তোমরা কাজটা করবা। তো এই কাজটা কিরকম, এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা যেটা আমরা পেলাম ভাগ করে আগে, 562.273 বাইনারি হচ্ছে এটা। তাহলে এখানে দশমিকের আগে আমরা 3 ঘর করে নিব। ঠিক আছে, আর দশমিকের পরে 3 ঘর করে নিব। এখানে আমি ডিটেইলস লিখে রাখছি। তাহলে দশমিকের আগে 3 ঘর, তাহলে 010 110 000, আর এখানে একটা একলা আছে, এটাকে ইচ্ছা করলে আমরা 001 লিখতে পারি। আগের শূন্যগুলোর যেহেতু কোনো ভ্যালু থাকে না, আবার পরের শূন্যগুলোরও, দশমিকের পরে লাস্টের দিকের শূন্যগুলোরও ভ্যালু থাকে না, সুতরাং এখানে 00 দিয়ে আমরা ইচ্ছা করলে এটাকে এক্সটেন্ড করে 3 বিটের বানাতে পারি। আর দশমিকের পরে আবার তিনটা নিব, 010 নিলাম, 001 নিলাম। অনেকে কি করে প্রথম থেকে শুরু করে 3 ঘর 100 011 001 001 এভাবে করে নেয়। এভাবে করে নিলে কিন্তু ভুল হয়ে যাবে, মনে থাকবে। দশমিকের আগে তিনটা করে নিব, দশমিকের পরে তিনটা করে নিব। এগুলাকে আমরা কি করব, একটু ভাগ করে নিব। ভাগ করে নিয়ে কি করব, এই যে দশমিকের আগে তিনটা করে যেগুলোকে নিলাম, এগুলার ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালুটা বসাবো। যেমন 010 এর ইকুইভ্যালেন্ট অক্টাল ভ্যালু হচ্ছে 2, 110 মানে 6, 000 মানে 0, 001 মানে 1। আবার দশমিকের পরে 010 মানে 2, 001 মানে 1। তাহলে 1062.21 এটা হয়ে গেল আমাদের অক্টাল। এখানে দেখো আমরা অক্টাল বের করছি
1062.2136, তাহলে 21 পর্যন্ত কিন্তু চলে আসছে, 1062.21 পর্যন্ত এই যে চলে আসছে, তার মানে রেজাল্ট অ্যাকুরেট। কথাটা বুঝে গেছে? জি স্যার। তাহলে কাজটা কিভাবে করতে হবে, দশমিকের আগে 3 ঘর 3 ঘর করে নিব বাইনারিটাকে, দশমিকের পরে 3 ঘর 3 ঘর করে নিব, দশমিকের আগের গুলাকে 3 ঘর 3 ঘর করে যেগুলা নিলাম সেগুলাকে অক্টালে কনভার্ট করে ফেলবো সরাসরি, দশমিকের পরের গুলাকেও অক্টালে ইকুইভ্যালেন্ট গুলা কনভার্ট করে দিয়ে সংখ্যাটা যখন পেয়ে যাব এটাই হয়ে যাবে আমাদের অক্টাল। এটা সহজ ভাগ করার তুলনায়। তাহলে একবার যদি আমি বাইনারি করে ফেলি ওখান থেকে সরাসরি অক্টাল বের করে ফেলতে পারবো, এটার জন্য আবার আমাকে ভাগ গুণ করতে হবে না, তাহলে আমাদের টাইমটা কমে যায়। আর যদি তোমরা ভাগ গুণ করে সবগুলো বাইর করতে চাও তখন দেখবা যে পরীক্ষায় যে টাইমটা দেওয়া আছে সেই টাইম থেকে অনেক বেশি সময় লাগবে, তখন মনে হবে যে কোশ্চেনটা অনেক লেংথি হয়েছে, ঠিক আছে, অনেক সময় লেগে যাবে এই কোশ্চেনটা আনসার করতে, এত সময় ব্যয় করা যাবে না। তাহলে আমরা অক্টালে কনভার্ট করে ফেললাম, সরি বাইনারিতে কনভার্ট করে ফেললাম, বাইনারি থেকে অক্টাল করলাম। একই রকম বাইনারি থেকে হেক্সা করতে পারবো, দশমিকের আগে 4 ঘর 4 ঘর করে নিব, 4 ঘর 4 ঘর, তাহলে 4 ঘর নিলে 0010 0011 0011, এখানে শুধু 10, এটাকে ওই সামনে দুইটা জিরো দিলে 0010 বানালাম, তাহলে 4 ঘর 4 ঘর 4 ঘর হলো দশমিকের আগে। একই রকম 0100 0100, এখানে শুধু 01 আছে, দুইটা হলে হবে না, এটাকে 4টা বানাইতে হবে, তাহলে ওই যে লাস্টের দিকে জিরোগুলোর মূল্য নাই, তাহলে এখানে লাস্টে দুইটা জিরো অ্যাড করলাম, তাহলে 0100 হলো। তাহলে 0010 হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। কেউ যদি এখানে এই দুইটা শূন্য না দিত তাহলে কি করে, এই 01 কে 2 লিখে দেয়, তখন কিন্তু অঙ্ক ভুল হয়ে যায়, মনে থাকবে? কি করতে হবে, শেষের দিকে যদি এরকম 2 ঘর অথবা 3 ঘর থাকে ওটাকে 4 বানাতে হবে, তার মানে ওই এক্সট্রা একটা জিরো এখানে নিয়ে আসতে হবে, এখানে সামনেও এক্সট্রা জিরো নিয়ে আসবো, পিছনেও এক্সট্রা জিরো নিয়ে আসবো, দশমিকের পরে এক্সট্রা জিরো নিয়ে এসে এগুলাকে 4টা কম্বিনেশনে আমরা সাজাবো। যদি 4টা কম্বিনেশনে না সাজিয়ে আমরা যদি হেক্সাতে কনভার্ট করে ফেলি তখন আমাদের ভুল হয়ে যাওয়ার চান্স আছে। তাহলে এখানে আমরা কি করলাম, 4টা বাইনারিটাকে 4টা বিটে কনভার্ট করে 0010 কে 2 এ, 0011 কে 3 এ, 1000 কে 0010 কে 2 এ, এটাকে 4 এ, তাহলে 232.44। দেখো এখানের আনসার ছিল 232.45 আর এখানে আসছে 232.44, ঠিক আছে। আমাদের যদি আরো কিছু আমি যদি এখানে বাইনারিটাকে আরো এক্সটেন্ড করতাম তখন হয়তো এটা 4 5 সামথিং আসতে থাকতো, কিন্তু কোনো সমস্যা নেই। এই যে 0.01 এর যে ডিফারেন্স এরর, এটা নেগলিজিবল এরর, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের যেহেতু প্রসিডিউরটা ঠিক আছে তাহলে এই আনসারটাও ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে দুইটা মেথড এখানে, একটা হচ্ছে বাইনারি থেকে চলে আসা সরাসরি অক্টাল হেক্সাডেসিমালে, আর একটা হচ্ছে ভাগ করে করে, যেটা তোমাদের পছন্দ সেটা অনুযায়ী তোমরা এটা আনসার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন কোন একটা সংখ্যা থেকে কিভাবে আমরা ডেসিমেলে যাব, নাম্বার বেস সিস্টেমে, ঠিক আছে। নাম্বার বেস সিস্টেমে ডেসিমেলে কিভাবে কনভার্ট করব যে কোনো সংখ্যাকে, সেটা এখানে একটা চার্টের মাধ্যমে এক্সপ্লেন করা আছে। এখানে বাইনারির জন্য মনে হয় বলা আছে, না এখানে ডেসিমেলের জন্য বলা আছে, ঠিক আছে, এখানে ডেসিমেলের জন্য বলা আছে। দেখি আমরা যে একটা সংখ্যা এখানে আছে দশমিক 563219855, এই 1 2 3 6 5 আর 9855 এই সংখ্যাগুলোর একটা পজিশনাল ভ্যালু আছে। পজিশনাল ভ্যালু কি? এক, হ্যাঁ একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, হ্যাঁ ওইটাই, একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, তারপরে হাজারের স্থান, তার মানে দশমিকের আগে এগুলো 1 2 3 4 5 নাম্বার ঘরে 1 2 3, হ্যাঁ দশমিকের পরে এটা প্রথম একক স্থানীয়টার ভ্যালু হচ্ছে 0, এরপরে দশক স্থানীয়টার জন্য তার পজিশনাল ভ্যালু হচ্ছে 1, শতকের জন্য 2, হাজারের জন্য 3, আর নিযুত নাকি নিযুতের জন্য 4। যাই হোক, তাহলে আমরা শুধুমাত্র এটা ধরে নিব যে দশমিকের
আগে ইন্টিজার ভ্যালুর জন্য প্রথমটা শুরু হবে 0 থেকে, তাহলে 0 1 2 3 4 হচ্ছে এগুলোর পজিশনাল ভ্যালু, আর দশমিকের পরেরগুলোর পজিশনাল ভ্যালু হচ্ছে -1 -2 -3 -4 -5 এভাবে করে মাইনাসের দিকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিশনাল ভ্যালু এই সংখ্যাগুলার। এই পজিশনাল ভ্যালু দিয়ে বেসের পজিশনাল ভ্যালুগুলোকে যদি বেসের পাওয়ার হিসেবে চিন্তা করি এবং তাকে যদি ওই স্ব সংখ্যা দ্বারা আমরা গুণ করি, তখন দেখা যাচ্ছে যে তার যে মান, তার যে ওয়েট সংখ্যাটার, সেটা আসল ওয়েটটা বোঝা যায়। অর্থাৎ এখানে এই একের ওয়েট কত, তাহলে আমাদের এটা যেহেতু ডেসিমাল নাম্বার সিস্টেমে, তাহলে 10 হচ্ছে আমাদের বেস, আর একের পজিশন হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের পাওয়ার। এই 10⁻0 দিয়ে যদি আমি এই এককে গুণ করি, তখন এই একের যে ভ্যালুটা, ওয়েটটা, সেটা আমরা বুঝতে পারবো। এটা যে এককের ঘরের, দেখো এই একের ভ্যালু হচ্ছে 1, এই 2 এর ভ্যালু হচ্ছে 20, অর্থাৎ এটা হচ্ছে দশকের সংখ্যা, এটার ওয়েট হচ্ছে 20, 3 এর ওয়েটটা হচ্ছে 300, 6 এর ওয়েটটা হচ্ছে 6000, 5 এর ওয়েটটা হচ্ছে 50000। এই ওয়েটগুলো আমরা তার বেসের উপর তার পজিশনটাকে যদি পাওয়ার হিসেবে চিন্তা করি এবং সংখ্যাটাকে যদি ওই ভ্যালুটা দিয়ে গুণ করি, ওয়েটের ভ্যালুটা দিয়ে গুণ করি, তাহলে টোটাল ওয়েটেড ভ্যালু, অর্থাৎ তার যে পজিশনাল ভ্যালুটা আছে, তার ওয়েট কত, সেটা আমরা পেতে পারি। যাই হোক, এখানে এটা এক্সপ্লেন করা আছে এবং এই 9 দশমিকের পরের সংখ্যাগুলো এখানে করা আছে, পজিশনগুলো, তার ভ্যালু কত, ওয়েট কত, এগুলো এখানে বের করা আছে। 0.9 কে 10⁻1 দিয়ে গুণ করলে, সরি 9 কে 10⁻1 দিয়ে গুণ করলে 0.9, 8 কে 10⁻2 দিয়ে গুণ করলে 0.08, 0.0005, 0.0005, এভাবে করে আমরা যে কোনো একটা সংখ্যার যে পজিশনাল ভ্যালুগুলো আছে, ওয়েটেড ভ্যালুগুলো আছে, সরি ওয়েটেড ভ্যালুগুলো আছে, সেগুলো আমরা বের করতে পারি। এখন এই কাজটা কেন করলাম, এখানে তো আসলে আছেই ডেসিমালে, এবং ডেসিমালে কিভাবে সংখ্যাগুলো, এই যে তাদের যে টোটাল ওয়েটেড ভ্যালু, এগুলো সবগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলেই কিন্তু ফাইনাল সংখ্যাটা পাই। ঠিক আছে না, ওয়েটেড ভ্যালুগুলোকে যোগ করে দিলে ফাইনাল সংখ্যাটা পাই। এই পলিসিটা নাম্বার বেস সিস্টেমে সবগুলো সংখ্যারই এভাবে করে ওয়েটেড ভ্যালুটা যোগ করে দিলে আমরা ফাইনাল যে আউটপুটটা পাবো, সেটাই হচ্ছে আমাদের আসল সংখ্যাটা। এই পলিসিটা ডিসকাস করার একমাত্র কারণ হচ্ছে যে আমরা যে কোনো নাম্বার সিস্টেমে যখন একটা হেক্সাডেসিমাল একটা ডেসিমাল সংখ্যাকে নিয়ে যেতে চাইবো, তখন আমাদের এই সূত্রটা কাজে আসবে। আর টু দি পাওয়ার পজিশনের যে ভ্যালুটা আছে, আর টু দি পাওয়ার সেই পজিশন ভ্যালুটা দিয়ে গুণ করে করে আমরা ডেসিমাল থেকে অন্যান্য নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারবো। যদি কেউ এই চার্টটা যদি নাও বুঝে থাকো, কোনো সমস্যা নাই, এটা মাথার মধ্যে বেশি ঢুকাতে হবে না। আমরা এখানে অঙ্কে চলে যাই, এই চার্টটা কি মিন করে সেটা এই অঙ্ক থেকেই আমরা দেখতে পারবো। দেখো এখানে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাটাকে কিভাবে আমরা ডেসিমাল সংখ্যাতে কনভার্ট করে ফেলবো। এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যাতে কনভার্ট করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এই পয়েন্টের আগের সংখ্যাগুলোর পজিশনাল ভ্যালুগুলো জানতে হবে, পয়েন্টের পরের সংখ্যাগুলোর পজিশনাল ভ্যালু জানতে হবে। পয়েন্টের আগের পজিশনাল ভ্যালু হচ্ছে এই 0 হচ্ছে পজিশন হচ্ছে 0, এই 1 এর পজিশন হচ্ছে 1, এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9, এভাবে করে। আর আমি যদি এটার ওয়েটটা চিন্তা করি, তাহলে চিন্তা করব এটার ওয়েট হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 6 7 8 9, এই দ্বিতীয় হচ্ছে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4, 2 টু দি পাওয়ার -5, 2 টু দি পাওয়ার -6। তাহলে এই পয়েন্ট এখান থেকে, তাহলে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে ম্যাক্সিমাম, হচ্ছে 2 টু দি পাওয়ার 1, তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 9, 0 ইনটু 2 টু দি পাওয়ার 8, 0 ইনটু 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ তার ওয়েট যেগুলো ছিল সেই ওয়েটগুলো দিয়ে গুণ করে করে যোগ করতেছি আমরা। আর দশমিকের পরে যেগুলা, এই যে 0 ইনটু 2 টু দি পাওয়ার -1, এই যে এই 0টা, এরপরে 1 ইনটু 2 টু দি পাওয়ার -2, তারপরে 0 ইনটু 2 টু দি পাওয়ার -3, 0 ইনটু 2 টু দি পাওয়ার -4, 0 ইনটু 2 টু দি পাওয়ার -5, 1 ইনটু 2 টু দি পাওয়ার -6। এভাবে যদি আমরা এটাকে সাজাই, তাহলে 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু আসতেছে 512, 0 0 0, এটা হচ্ছে 32, 16 0 0, এটা হচ্ছে 2 0,
এটাও 0, এটা 0, এটা হচ্ছে 0.25, এটা না এটা হচ্ছে 0, এটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 0, 1 into 2 to the power minus 2.25, এরপরে 0 0 0, আর এটা হচ্ছে এটা। ক্যালকুলেটর বাইর করছি এরিয়াগুলা, 1 into 2 to the power minus 6, 0.015625। তাহলে এখন 512, 32, 16, 2, 0.25 আর এই সংখ্যা, এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি, 562.265625 25 আর 1562, এটাকে যোগ করলে 2656125, তাহলে 562.265625। এখানে দেখো সংখ্যাটা এখানে দেওয়া আছে, এই যে 562.273, আর এখানে সেটা আসছে 27 পর্যন্ত আসছে আর ঠিক আছে না। এরপরের ভ্যালুগুলো এখানে যদি আমি আরো এক্সটেন্ড করতাম তাহলে আরো ভালো করে আসতো, এখানে যদি আরো এক্সটেন্ড করতাম তাহলে ওই 273টা তখন আসতো। যাই হোক, এটা কাছাকাছি আসছে, পয়েন্টের পরে যে ফ্র্যাকশনাল ভ্যালুগুলোর একটু অ্যানোমালি, সেগুলো নিয়ে আমরা বেশি টেনশন করব না, এগুলো এই সামান্য একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু সবসময় থাকবে। যাই হোক, তাহলে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করার সিস্টেম হচ্ছে তার যে পজিশন সেটাকে বেসের পাওয়ার দ্বারা, বেসের পাওয়ার চিন্তা করে ওই ভ্যালুটাকে গুণ করে 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 যোগ করে দিব, টোটালটাকে আমরা যোগ করে দিব, যোগ করে দিলে আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব। কথাটা বোঝা গেছে? এটা একটু বুঝতে হয়তো কষ্ট হবে অনেকের, যেহেতু এখানে অনেকগুলা সংখ্যা আছে, চোখে ধাঁধার মতো লাগতেছে। নিজে নিজে একটু যদি ক্যালকুলেট করো তখন দেখবে যে আর একটু ভালো বুঝবা। হ্যাঁ বলো, কে বলতে চাইছে কিছু একটা? হ্যালো, কে বলতে চাইছিল তো কিছু একটা? তুমি? জি স্যার। স্যার আমি বলতেছিলাম স্যার, এখানে তো স্যার আপনি করছেন যে এখন হ্যাঁ যেটা বাইনারি থেকে ডেসিমেল, স্যার আমি স্যার এই নিয়মে স্যার অক্টাল থেকে ডেসিমেল বা হ্যাঁ, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল অক্টাল টু ডেসিমেল, করতে পারবো। অক্টাল টু ডেসিমেল। তো অক্টাল টু ডেসিমেল করতে হলে তাহলে এই দুইয়ের পজিশন হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3, তাহলে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3, আর 8 টু দি পাওয়ার -1 -2 -3 -4, তাহলে 8 টু দি পাওয়ার 3 into 1, 8 টু দি পাওয়ার 2 into 0, 8 টু দি পাওয়ার 1 into 6, 8 টু দি পাওয়ার 0 into 2, আর 2 into 8 টু দি পাওয়ার -1 -2 -1, এভাবে করে আমরা এই দেখো এটাকে গুণ করলাম, এগুলোকে আবার ক্যালকুলেটর দিয়ে বের করলাম, 512 0 48 2 25, এই যে 562.273 চলে আসছে, দেখছো? 1062.2136, এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই তাহলে 562.273 পাই। বুঝা গেছে ব্যাপারটা? একই রকম হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে নিতে চাই তাহলে এই 2 এর হচ্ছে 0, এই 3 এর হচ্ছে 1, এইটা হচ্ছে 2, তাহলে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এদিকে হচ্ছে 16 টু দি পাওয়ার -1 -2 -3 -4 পর্যন্ত, -4 পর্যন্ত। এর মধ্যে আবার ইটাকে আমরা কিন্তু এই যে দেখো 14 লিখবো, কারণ ই কে তো আর গুণ করা যাবে না 16 থেকে, ঠিক না? তাহলে ই এর যে ভ্যালু সেটাকে আমরা এখানে লিখতে হবে 14, এই 14টা এখানে লিখবো, লিখে 16 টু দি পাওয়ার -3 দিয়ে আমরা গুণ করব। এরপর সবগুলো যদি আমরা ক্যালকুলেটর করে যোগ করে দিই, এই যে 562.273 এই ভ্যালুটা পাবো। বুঝা গেছে ব্যাপারটা? এখানে কনফিউশন আছে কোনো? স্যার ডেসিমেল টু ডেসিমেল নেওয়া যাবে না? ডেসিমেল টু ডেসিমেল কেন নিতে হবে? ডেসিমেল তো ডেসিমেলই আছে। এটা এখানে জাস্ট বেসের কনভার্সনটা বোঝানোর জন্য, মানে একটা ওয়েটেড ভ্যালু দিয়ে কিভাবে আমরা একটা সংখ্যাকে নিয়ে আসি সেটা বোঝানোর জন্য এই টোটাল সূত্রটা এখানে এক্সপ্লেইন করা আছে, ঠিক আছে? তো এইভাবে এই সূত্রের মাধ্যমে যখনই আমরা কোনো নাম্বার বেড সিস্টেমের ভ্যালু বের করব সবগুলো ডেসিমেলে বের হবে। যেমন দেখো এই সূত্রের মাধ্যমে বাইনারি থেকে ভ্যালু বের করলাম, এটা কিন্তু ডেসিমেল হয়ে কনভার্ট হয়ে গেছে। অক্টাল থেকে ভ্যালু বের করলাম, ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। হেক্সাডেসিমাল থেকে বের করলাম, ডেসিমেলে কনভার্ট হয়ে গেছে। যে কোনো নাম্বার সিস্টেমকে এই সূত্র অনুযায়ী যদি আমরা কনভার্ট করি সেটা তখন ডেসিমেলে চলে যাবে, অন্য কোনো নাম্বার সিস্টেমে তখন যাবে না। মনে থাকবে? জি স্যার। আর হেক্সাডেসিমাল টু
বাইনারি অথবা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে নিব? তাহলে অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার সিস্টেম হচ্ছে ওইগুলা লিখিই নেই আমি। অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার সিস্টেম কি? স্যার 3 ঘর বের করব। হ্যাঁ, 5 এর মান হচ্ছে 101, 6 এর মান হচ্ছে 110, 2 এর মান হচ্ছে 010 এরকম করে তাহলে স্যার। আমি একটু লিখি, অনেকে হয়তো বুঝে নেই, তুমি বুঝে ফেলছো। 1062.2136 8 ইকুয়াল টু, আচ্ছা তাহলে 1 এর জন্য লিখব 001, 001 0 এর জন্য লিখব 000, 000 6 এর জন্য লিখব 110, 2 এর জন্য লিখব 010, পয়েন্ট 2 এর জন্য লিখব 010, 001, 011, 110। এই হয়ে গেল আমাদের বাইনারি। বুঝা গেছে ব্যাপারটা সবার? বুঝা গেছে কি হয়েছে এখানে? জি স্যার। আচ্ছা, হেক্সাডেসিমালে তাহলে স্যার 8 232 4 ঘর করে করে 45 232.45 E3 ইকুয়াল টু কি কি আসবে? 2 এর জন্য আসবে 0010, 3 এর জন্য আসবে 0011, 2 এর জন্য আসবে 0010, পয়েন্ট 4 এর জন্য হচ্ছে 0100, 5 এর জন্য হচ্ছে 0101, ই এর জন্য কি? ই এর জন্য হচ্ছে 1110, আর 3 এর জন্য হচ্ছে 0011। এটা হয়ে গেল আমাদের বাইনারি। তাহলে নাম্বার বেস কনভার্সনটা এভাবে করে যে কোনো ধরনের নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করতে পারি। মনে থাকবে ব্যাপারটা? জি স্যার। তাহলে বাইনারি থেকে অক্টাল হেক্সা নেওয়ার জন্য আমরা আবার ডেসিমালটাকে ভাগ গুণ করব না, সরাসরি নিয়ে যাব। একই রকম হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা এভাবে সরাসরি নিয়ে যাব। এখন হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে নিব? হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে নিব? স্যার তিনটা করে। স্যার বাইনারিতে কনভার্ট করে হ্যাঁ, decimal এটার তারপর জন্য octal। আমাদেরকে আমরা যে বাইনারি কনভার্সনটা করছি সেটাকে কনভার্ট করতে হবে। এটাকে সরাসরি করা যাবে না। তা আমরা যেটা করব, এখানে একটা দশমিক দিই, দশমিকের আগে কি আসে দেখি, 010। তাহলে 010 হলে 2 2, 110 হচ্ছে 6 6, এই এদিকে না, সামনে 6, 000 হচ্ছে 0, 0 আর 001 হচ্ছে 1, আর এদিকে হচ্ছে 010 হচ্ছে 2, 2 এরপরে 001 তাহলে 1, এরপরে 011 তাহলে 3, 3 এরপরে 110 তাহলে 6, এরপরে 001 1, 1 তাহলে এখানে 1 1 আছে, পরে দুইটা 0 দিতে হবে, তখন 0 দিলে এটা হয়ে যাবে 4। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল। এটাকে কিন্তু আলাদা করে দেখাবা আবার, ঠিক আছে? যখন তোমরা পরীক্ষা করবা তখন এটা আলাদা করে দেখাবা যে এই যে বাইনারি ভ্যালু, এটাকে আমরা তিনটা বিট এভাবে দেখাই দিবা। এখানে উপরে এরকম তিনটা বিট দাগ দিয়ে দিবা, দাগ দিয়ে তখন লিখে দিবা যে এটা এইভাবে করে আমরা কনভার্ট করতে পারি। প্রসিডিউরটা দেখাতে হবে, বোঝা গেছে? একদম মুখস্থ লিখে দিলে আনসার হবে না। আমি এখন যেভাবে লিখছি এটা হচ্ছে মুখস্থ আনসার লেখা, ঠিক আছে? এই মুখস্থ আনসার লিখলে হবে না। এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে 3 ঘর তোমরা একটা দাগ দিয়ে দিয়ে একটা দাগ দিয়ে দিবা। একটা দাগ দিয়ে দিলে তখন এখানে তো ট্রাবল আছে, একটা দাগ দিয়ে দিলে তখন তোমরা, আমি বুঝতে পারবো যে তোমরা প্রসিডিউর ফলো করছো, ঠিক আছে? একটা দাগ দিয়ে দিবে এরকম, তখন বোঝা যাবে যে 3 ঘর তুমি নিছো, তাহলে তোমার প্রসিডিউরটা ঠিক আছে। বোঝা গেছে? না হলে তো মনে হবে যে আরেকজন থেকে কপি করে লিখে দিছো আনসার, ঠিক আছে না? তাহলে এই প্রসিডিউরটা দেখাতে হবে। এই হচ্ছে আমাদের নাম্বার বেস কনভার্সনের কথাবার্তা শেষ। বুঝা গেছে ব্যাপারটা? স্যার হ্যাঁ বলো। স্যার এটা অ্যাপ্লিকেশনটা কোথায়? এটা কেন আমরা শিখতেছি?
এটার অ্যাপ্লিকেশন হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসবে, ওখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? বুঝা গেছে? স্যার হেক্সাডেসিমেল আর হেক্সাডেসিমেল টু ডেসিমেলটা আরেকবার একটু রিপিট করবেন স্যার। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে না? জি স্যার, আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। এই তো দেওয়া আছে তো। এই 2 এর পজিশন হচ্ছে এখানে 0 1 2, তাহলে এই 2 গুণ হবে 16 টু দি পাওয়ার 2 দিয়ে, এই 3 গুণ হবে 16 টু দি পাওয়ার 1 দিয়ে, আর এই 2 গুণ হবে 16 টু দি পাওয়ার 0 দিয়ে। আর এদিকে হচ্ছে -1 -2 -3 -4, তাহলে 4 গুণ হবে 16 টু দি পাওয়ার -1, 5 গুণ হবে 16 টু দি পাওয়ার -2, ই মানে হচ্ছে 14 গুণ হবে 16 টু দি পাওয়ার -3, আর 3 গুণ হবে 16 টু দি পাওয়ার -4। এবার এগুলো ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করে এই ভ্যালুগুলো আসবে, এগুলোকে যোগ করে দিবা, শেষ। ঠিক। স্যার আরেকটা করেছেন যে স্যার অ্যানাদার প্রসেস ওই 4 বিট 3 বিট করে, এটা যদি কাইন্ডলি একটু বুঝিয়ে দিতেন স্যার। তুমি কোন জায়গা থেকে কথা বলতেছো, কোন জায়গায় কথা বলতেছো বলতে পারবো না, তোমার সাউন্ড খুব স্লো আসতেছে। স্যার বলছি যে স্যার অ্যানাদার ওয়ে যেটা দেখাইছেন স্যার, যে 4 বিট করে নিছেন 3 বিট করে, ওটা যদি কাইন্ডলি আরেকবার একটু বুঝাতেন স্যার। 4 বিট করে? জি স্যার, 4 বিট করে তারপর 3 বিট করে একটা জিনিস বুঝাইলেন যে স্যার। হ্যাঁ, যেমন 4 বিট যে one one মেথডটা আবার 4 বিট করে যেটা করছি সেটা হচ্ছে এই বাইনারিটা, অক্টালটা না। ঠিক আছে, অক্টালটা এখানে আচ্ছা থাক, আমি এটাকে আলাদা করতেছি। এটা আলাদা থাক এখানে। আচ্ছা এটা এখানে থাক, মুছে রাখি আমি। 232.45 E3, এটাকে এখন বাইনারিতে কনভার্ট করব। এটা এখন আছে হেক্সাডেসিমালে, এটা এখন হেক্সাডেসিমালে আছে, এটাকে ডেসিমেলে কনভার্ট করা শেষ, এটাকে এখন বাইনারিতে কনভার্ট করব। তাহলে এই 2 এর জন্য লিখব 0010, ঠিক আছে। এই 3 এর জন্য লিখব 0011, এই 2 এর জন্য লিখব 0010, ঠিক আছে। এরপরে 4 এর জন্য 0100, ওই 4 থেকে। 5 এর জন্য হচ্ছে 0101, এর জন্য হচ্ছে 1110, আর 3 এর জন্য হচ্ছে 0011। বুঝা গেছে ব্যাপারটা? ধন্যবাদ স্যার, ধন্যবাদ এটা স্যার। হচ্ছে এই 4 থেকে, এই 4 থেকে, এই যে 0011, হচ্ছে 1110, এই 4টা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে করতে পারি। আর এটা যখন করে ফেলতে পারবো এই বাইনারিটা, ঠিক আছে, এই বাইনারিটা যখন আমরা বের করে ফেলবো, এই বাইনারিটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করে ফেলি, তখন আমরা পাবো এই সংখ্যাটা। এটা কিভাবে আসতেছে, এই 010 এটাকে যদি কনভার্ট করি দশমিকের আগে, এই দশমিকের আগে 2, তারপরে 110 হচ্ছে 6, 000 হচ্ছে 0, আর 001 হচ্ছে 1, তাহলে 1062 দশমিকের আগে। আর দশমিকের পর হচ্ছে 010 2, 001 এটা হচ্ছে 1, 011 এটা হচ্ছে 3, 110 হচ্ছে 6, আর 001 হচ্ছে 1, এখানে একটা 1 রয়ে যায়। তো 1 থাকলে এটাকে 3 ঘর বানাতে হবে, এটাকে আরো 2টা শূন্য দিয়ে এটাকে 3 ঘরের বানাতে হবে, না হলে আর অক্টালে কনভার্ট করতে পারবো না। তো 3 ঘর যখন করব 100 হচ্ছে 4, ঠিক আছে। তো দশমিকের শেষের দিকের এই শূন্যগুলোর ভ্যালু নাই, এজন্য এগুলো আমরা বাড়াইতে পারবো, যেরকম এখানে সামনের দিকের এই 2টা শূন্যের ভ্যালু নাই। হ্যাঁ, তো আমাদের ওই যে বোঝার সুবিধার জন্য আমরা এখানে বাড়তি করে দিয়ে এরপর অক্টালে কনভার্ট করে ফেলবো এটা 4 এ। কারণ যদি এই 2টা না দাও তখন দেখা যাবে যে এটা 1 এর মতো মনে হবে, অনেকে 1 লিখে দিবে, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের নাম্বার বেস কনভার্সন। এখন আমরা যাব কমপ্লিমেন্টের দিকে। কমপ্লিমেন্ট কি জিনিস?
একটা সংখ্যার স্যার বিপরীত সংখ্যা। হ্যাঁ বলো। হ্যাঁ কি বলতে চাচ্ছ? কমপ্লিমেন্টের ক্ষেত্রে রেজিস্টার হিসাব করতে হয় না? রেজিস্টার? মানে 8টা বিট করে একটা করে রেজিস্টার ধরে ধরে না এগুলো না করতে না হয় না? সেটা না। কমপ্লিমেন্ট হচ্ছে একটা সংখ্যার বিপরীত সংখ্যা, ঠিক আছে? সংখ্যা দুইটাকে যোগ করলে আমরা শূন্য পাবো, এরকম একটা কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আসলে তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। তোমাদের যেটা মনে রাখতে হবে যে একটা সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটার কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করব সূত্রের মাধ্যমে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে আরস কমপ্লিমেন্ট, একটা হচ্ছে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট, এক কমের কমপ্লিমেন্ট, ঠিক আছে? আরস কমপ্লিমেন্ট হচ্ছে ফুল সংখ্যা, সেটার কমপ্লিমেন্টটা পাবো। আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টে যে আউটপুটটা পাবো সেটা এক কম হবে, অর্থাৎ সংখ্যা তার কমপ্লিমেন্ট এবং সাথে যদি একটা ওয়ান যোগ করি তখনই আমাদের আউটপুটটা জিরো আসে। একটা সংখ্যার বিপরীত সংখ্যা দুইটাকে যোগ করলে জিরো আসবে। এখন তোমাদেরকে আমি প্রথমে এই কথাটা বুঝাই যে দুইটা সংখ্যা, একটা সংখ্যা আর তার বিপরীত সংখ্যা যোগ করলে কিভাবে জিরো আসে। যেমন ধরো একটা সংখ্যা আমি লিখতেছি 85, ঠিক আছে? 85 এর সাথে যদি আমি 15 যোগ করি কত আসবে আনসার? 100। 100। 85 এটা কয় বিটের? 2 বিটের, ঠিক আছে না? জি স্যার 15 এটা কয় বিটের? 2 2 বিট। বিটের। 2 বিট। আনসার কয় বিটের? 3 বিট। 3 বিট। এক্সট্রা যে বিটটা এটাকে আমরা বলি ক্যারি বিট, এটা আমাদের এক্সট্রা বিট। অরিজিনাল আনসার হচ্ছে আমাদের এই 2 বিট। তো এই এক্সট্রা বিটটাকে যদি আমি অমিট করে দিই, হ্যাঁ ইনভ্যালিড ধরে নিই, তাহলে দেখো 85 আর 15 এই দুইজনের যোগ করলে আউটপুট কত আসে? 0। 0। এই এক্সট্রা একটাকে যদি আমরা চিন্তা না করি তাহলে 85 আর 15 এই দুইজনের যোগফল হচ্ছে 0। এই 85 15 কে বলা হয় 85 এর কমপ্লিমেন্ট, অথবা 85 কে বলা হয় 15 এর কমপ্লিমেন্ট। দুইটা কমপ্লিমেন্ট সংখ্যা যদি আমি যোগ করি তখন আউটপুট 0 আসে। কথাটা বোঝা গেছে? জি স্যার আচ্ছা, আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট সিস্টেমে এক কম আসে, 85 এর কমপ্লিমেন্ট আসে 14, সাথে যদি আমি আরো একটা এক যোগ করি, সাথে যদি আমি আরো একটা এক যোগ করি তখনই আমার 0 আসে। নরমাল ঠিক আছে। নাম্বার যদি যোগ করি তাহলে কি সেম আসবে? বুঝি নাই? মনে করেন যে হ্যাঁ আমরা যদি স্যার নাম্বার যে কোনো একটা যোগ করি তাহলে কি মানে সেম সিস্টেম? যে কোনো, যেমন 63 এর কমপ্লিমেন্ট কত হবে বলো? 27 37, 37 স্যার। ঠিক আছে? 63 এর কমপ্লিমেন্ট হচ্ছে 37। এটা তো দুই সংখ্যা দেখিয়ে না আমি বলতেছি। 63598 এটার এই সংখ্যাটার কমপ্লিমেন্ট কত? এখন এই সংখ্যাটার কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদেরকে চলে আসতে হবে সূত্রতে। বুঝা গেছে? জি স্যার। এখন আমরা সূত্র দিয়ে কিভাবে একটা বড় সংখ্যার কমপ্লিমেন্ট বের করা যায়, দশমিকওয়ালা সংখ্যার কিভাবে কমপ্লিমেন্ট বের করা যায় সেটা আমরা শিখব। তো কমপ্লিমেন্ট বের করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে আরস কমপ্লিমেন্ট, একটা হচ্ছে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার আরস কমপ্লিমেন্টে সিস্টেম হচ্ছে, আরস কমপ্লিমেন্ট বলতে আমরা কি বলতেছি? আর এই কেউ মনে হয় সাইড টক করতেছে, সাইড টক করলে মিউট করে রাখো। আর হচ্ছে এখানে বেস, ওই যে বেস কি কি জানছি আমরা, বেস আছে আমাদের 2 8 10 16। যদি আমাদেরকে ডেসিমাল সংখ্যার কমপ্লিমেন্ট বের করতে বলে তাহলে এই আর এর মান হবে 10। যদি বাইনারি সংখ্যার কমপ্লিমেন্ট বের করতে বলে আর এর মান হবে 2। হেক্সাডেসিমালের কমপ্লিমেন্ট বের করতে বললে আর এর মান হবে 16। কথাটা বোঝা গেছে? তাহলে 8টা কি বেস। তাহলে একটা যে কোনো একটা আর বেস নাম্বার সিস্টেমের কমপ্লিমেন্ট যখন আমরা বের করব আরস কমপ্লিমেন্ট, তখন সূত্র হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস n।
এই স্মল এনটা কি জিনিস? নাম্বার অফ ইন্টিজার ডিজিটস। বিগ এনটা কি জিনিস? গিভেন নাম্বার। তাহলে বেস টু দি পাওয়ার নাম্বার অফ গিভেন নাম্বারের যতগুলো ইন্টিজার ডিজিট থাকবে সেই ততগুলা ইন্টিজার ডিজিটের যে মানে নাম্বার অফ ইন্টিজার ডিজিট যতগুলো ইন্টিজার ডিজিট আছে ওখানে, সেটা আর এর বেস হবে। ওই বেস আর টু দি পাওয়ার বেসটা দিয়ে বেস টু দি পাওয়ার ওই নাম্বার অফ ইন্টিজার ডিজিটটা দিয়ে থেকে যদি আমরা সংখ্যাটাকে বিয়োগ করি তাহলে আমরা কমপ্লিমেন্টটা পাবো। আর মাইনাস এনস কমপ্লিমেন্ট সিস্টেমে হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এন। এই আর টু দি পাওয়ার মাইনাস এম যেটা এক্সট্রা আসছে, এই স্মল এমটা হচ্ছে নাম্বার অফ ফ্র্যাকশনাল ডিজিটস। এখন এটা আমরা কিভাবে বের করতেছি সেটা যদি দেখি তাহলে সূত্রটা বুঝে ফেলবো। যেমন একটা সংখ্যা আছে আমাদের ডেসিমালে 928.36, 928.36। এখানে দশমিকের আগে 3টা ডিজিট, তাহলে স্মল এন এর ভ্যালু হচ্ছে 3। দশমিক পরে 2টা ডিজিট, তাহলে স্মল এম এর ভ্যালু হচ্ছে 2। বুঝা গেছে এখন ব্যাপারটা? জি স্যার। দশমিকের আগে ইন্টিজার ডিজিট হচ্ছে 3টা, তাহলে এই স্মল এন এর এন হচ্ছে 3। আর দশমিকের পরে আছে 2টা, তাহলে স্মল এম, এই এম এর ভ্যালু হচ্ছে 2। বুঝা গেছে? তাহলে আর্টস কমপ্লিমেন্টটা আমি কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের একটা ডেসিমাল নাম্বার লেখা আছে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 10, আর এর ভ্যালু হচ্ছে 10, 9 to 8 তিনটা আছে, এন এর ভ্যালু হচ্ছে 3, আর সংখ্যাটা হচ্ছে আমার 928.36। তাহলে 10 to the power 3 minus 928.36, 10 to the power 3 মানে হচ্ছে 1000। 1000 থেকে 928.36 যদি আমি বিয়োগ দিই আনসার আসে 071.64। ক্যালকুলেটরে মারলে দেখবা যে এটা আসবে। কথাটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই সংখ্যাটাকে আমরা চেঞ্জ করে দিই। ধরো 768.354। এটার কমপ্লিমেন্ট কত আসবে বলো তো এখন আমাকে? 768.354, তাহলে 768.354 কত আসবে বলো তো? আমার কথা বোঝা যাচ্ছে না যে? যাচ্ছে স্যার, যাচ্ছে। যার বোঝা যাচ্ছে না ওর নেটওয়ার্কের সমস্যা আছে, ঠিক আছে? তো আমি এটা রেকর্ড করতেছি, রেকর্ডগুলো তোমাদেরকে ক্লাসরুমে শেয়ার করে দিব, কোনো টেনশন নাই। যদি যতখানি বুঝতে পারো বুঝো, বাকিটা ক্লাসরুমের যে লেকচার থাকবে সেটা আবার রিপিট করবা। হ্যাঁ, ওটা আমি ইউটিউবের লিংক দিয়ে দিব, ওখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে? যাই হোক, তাহলে বলো তো কত আসবে? 231.646। তাহলে এই হচ্ছে আমাদের আর্টস কমপ্লিমেন্ট বের করার সিস্টেম। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। একই সংখ্যা r - 1's কমপ্লিমেন্ট কিভাবে বের করব? তাহলে এখানে r টু দি পাওয়ার n 10 টু দি পাওয়ার 3 আর r টু দি পাওয়ার মাইনাস m 10 টু দি পাওয়ার মাইনাস m এর সংখ্যা হচ্ছে 2, এখানে 2। তাহলে 10 টু দি পাওয়ার 3 হচ্ছে 1000 আর 10 টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে 0.01। হ্যাঁ, 0.01। তাহলে 9 এই পুরোটা 0.01 এটার সাথে গুণ করলে 0.37 হয়ে যাবে। 0.37 যদি আমি এই 10 এটা থেকে বিয়োগ করি আনসার আসবে 071.63। এখন আমাদের সংখ্যা হচ্ছে এটা। এই সংখ্যাটা যদি আমি লিখি তাহলে এই সংখ্যাটা যদি এখন বিয়োগ করি আনসার কত আসবে দেখো তো? 231.645 আসবে। স্যার এম এর মানটা স্যার কিভাবে আমি বুঝিনি। এম এর মান হচ্ছে এই যে এটা এখানে 3 হবে, 10 ইনভার্স 3 হবে স্যার। 10 ইনভার্স 3 হবে, 3 হবে। তাহলে এই 001 হবে। হ্যাঁ, এখানে একটু করে পিছনে করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। এখানে ওই দশমিকের পরে 3 ঘর, তাহলে আর এর মান হচ্ছে স্মল এম এর মানও 3, স্মল এন এর মানও 3, তাহলে 0.001। এখন বিয়োগ করলে আমাদের এটা আসবে 231.645। বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, দেখো এই দুইটার মধ্যে পার্থক্য দেখো, 646 645 মানে লাস্ট ডিজিটটা জাস্ট এক কম হবে। দশমিকের পরে যদি হয় একদম দশমিকের পরে লাস্ট যে বিটটা থাকবে, যে ডিজিটটা থাকবে সেটা এক কম হবে।
এটাই হচ্ছে আর্টস কমপ্লিমেন্ট আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের পার্থক্য। বুঝা গেছে? জি স্যার। তোমার আনসার ঠিক আছে কিনা তুমি নিজেই বুঝতে পারবা। যদি এই এক কম আসে লাস্ট ডিজিটে, এখানে না, এক কম মানে তুমি যদি মনে করো এখানে 230 আসবে, এখানে না, কিন্তু একদম লাস্ট ডিজিটটা এখানে লাস্ট ডিজিটের থেকে এক কম থাকবে। ধরো এখানে যদি আমাদের আনসার আসতো 650, এখানে আনসার আসতো 649। কথাটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আর্স কমপ্লিমেন্ট আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার সিস্টেম। এই কাজটা কিভাবে সরাসরি করা যায়? ঠিক আছে, সরাসরি করা যায়। সরাসরি কিভাবে করব? মানে এতক্ষণ তো সূত্র দিয়ে করছি, ঠিক আছে না? এখন সরাসরি করব, সরাসরি সূত্র ছাড়া। দেখো এখানের সংখ্যাটা হচ্ছে 928.36। এই 6 লাস্ট যে ডিজিট, পয়েন্টের পরে লাস্ট, এখানে যদি শূন্য থাকে, শূন্যগুলো কিন্তু বাদ। শূন্য বাদে প্রথম যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমি ডেসিমালের ক্ষেত্রে 10 থেকে বিয়োগ করব। প্রথম যে ডিজিটটা পাবো সেই ডিজিটটাকে 10 থেকে বিয়োগ করব, বাকিগুলোকে 9 থেকে বিয়োগ করব। তাহলে 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 3 গেলে 6, 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 2 গেলে 7, 9 থেকে 9 গেলে 0, আর লাস্টে যে শূন্যগুলো থাকবে এগুলো এখানে বসাই দিব। তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে আমাদের এই সংখ্যাটার কমপ্লিমেন্ট। স্যার এটা আবার একটু বলেন তো। যে শূন্যগুলো থাকবে ডান পাশের শূন্যগুলো, এগুলো বাদ। প্রথম যে ভ্যালুটা পাবো এটাকে বিয়োগ করব 10 থেকে, ঠিক আছে? পরের ভ্যালুগুলোকে বিয়োগ করব 9 থেকে। ইন্ডিভিজুয়াল বিয়োগ, একসাথে বিয়োগ না এগুলা। মানে এখানে 99,9910 এরকম না ব্যাপারটা, ইন্ডিভিজুয়াল বিয়োগ। প্রথম সংখ্যাটাকে 10 থেকে, পরেরগুলোকে 9 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই আমাদের কমপ্লিমেন্ট ভ্যালু হবে। যেমন কিছুক্ষণ আগে একটা সংখ্যা লিখছিলাম না, কত লিখছিলাম? 7। আচ্ছা দাঁড়াও, আমি 7311 স্যার। 768.354 768.354 768.354, ঠিক না? এখন এই সংখ্যাটাকে আমরা একটা কলাম আনতে হবে, কলাম, রাইট, হ্যাঁ একটা কলাম আনছি। এই সংখ্যাটার এখন কমপ্লিমেন্ট বের করব এই সরাসরি পদ্ধতিতে। তাহলে 7 6 8 3 5 4, এই লাস্টেরটাকে 10 থেকে বিয়োগ, পরেরগুলোকে 9 থেকে বিয়োগ। তাহলে 10 থেকে 4 গেলে 6, এখানে 2 3 1 6 4। তাহলে আমাদের আনসার হচ্ছে 231.646। স্যার দশমিকের পরের সংখ্যার লাস্টে শূন্য থাকলে ওগুলো বাদ যাবে। তাহলে স্যার যদি এদিকে মাঝখানে জিরো থাকে থাকলে ওগুলো বাদ দিব, আর এখানে জিরো দিই নেই এখন। স্যার যদি মাঝখানে শূন্য থাকে ওগুলো থাকবে। যেমন এটা যদি জিরো হয় তাহলে এটা জিরো, এটা 9, এটা 9, ঠিক আছে শেষ। স্যার এটা যে স্যার ডেসিমাল জায়গায় যদি স্যার অক্টাল বা হেক্সাডেসিমাল হতো। অক্টাল আর হেক্সাডেসিমালে কি হবে সেটা বলবো না, কারণ সেটা আমরা করব না। বাইনারিতে কি হবে সেটা আমরা দেখব, ঠিক আছে? তাহলে একই রকম শর্টকাটে যদি আমি আর্টস আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই তখন সবগুলোকে 9 থেকে বিয়োগ করব। শূন্য থাকলে শূন্যকেও, যদি এখানে শূন্য থাকতো সেই শূন্যটাও 9 থেকে বিয়োগ হবে। এখানে আবার বাদ যাবে না শূন্য, মনে থাকবে? জি স্যার। এখানে 9 আর 10 এর এটা হওয়ার কারণটা কি? এটা হচ্ছে একটা শর্টকাট মেথড। শর্টকাট মেথডগুলো আমরা কি করি, কোনো একটা প্রসেস কিরকম হচ্ছে সেখান থেকে একটা লজিক বের করি। এখানে কোনো কারণ নাই, লজিকটা আমরা এমনভাবে ডিজাইন করছি যেন আমার অ্যান্সারটা অ্যাকুরেট আসে। কথাটা বুঝে গেছে? এখন লজিক কেন বের করছি? শর্টকাটে বের করার জন্য। তুমি যদি শর্টকাটে বের করতে না চাও নো প্রবলেম, তুমি এরকম করে সূত্র দিয়ে অঙ্ক করিও, ঠিক আছে? জি স্যার বুঝছি। আর যদি শর্টকাটে বের করতে চাও তখন তুমি এই শর্টকাটটা কিভাবে ডেভেলপ হলো এখন তুমি চিন্তা করতেছো, তুমি একজন গবেষক, তুমি একটা লজিক বের করছো এখানে। এখন এটা কেন হইলো?
কারণ এটা তুমি আবিষ্কার করছো এই লজিকটা। তোমার লজিকটা যদি আমি ফলো না করি তাহলে আমি তোমার লজিকে আনসার পাবো না। কথাটা বোঝা গেছে? আমি হয়তো আমার একটা নতুন লজিক ডেভেলপ করতে পারবো, সেটা দিয়ে আমি আনসারটা বের করবো, নো প্রবলেম। কথাটা বোঝা গেছে? আমার আনসারটা এইভাবে করে আসবে। সেই লজিকটা কিন্তু আবার সবগুলো সংখ্যার ক্ষেত্রে সমান আসতে হবে, এক একটা সংখ্যার ক্ষেত্রে এক এক লজিক হলে তো হবে না। কথাটা বোঝা গেছে? যাই হোক, তো এই ধরনের কেন হইলোর আনসার নাই। যখনই আমরা লজিকের কথা বলবো, ঠিক আছে, লজিকটা কিন্তু একটা প্রসেস ফলো করে ডেভেলপ করা হয়েছে। আমি ডেভেলপ করি অথবা অন্য কেউ ডেভেলপ করুক, একটা প্রসেস ফলো করে ডেভেলপ করা হয়েছে। সেই প্রসেসটা কেন হলোর কোনো আনসার নাই। কথাটা বোঝা গেছে? এই প্রসেস তুমি ফলো করলে আনসার পাবা, প্রসেস ফলো না করলে আনসার পাবা না। তাহলে যদি 9 r-1 কমপ্লিমেন্টে যদি আমাদেরকে আনসার বের করতে হয়, তাহলে সবগুলো ডিজিটকে 9 থেকে বিয়োগ করব, তখন আমরা আনসারটা পেয়ে যাব r-1 কমপ্লিমেন্ট। মনে থাকবে ব্যাপারটা? স্যার এটা কি শুধু ডেসিমেলের ক্ষেত্রে? হ্যাঁ, এটা শুধু কি ডেসিমেলের ক্ষেত্রে? এটা হচ্ছে ডেসিমেলের। এতক্ষণ আমরা যেটা ডিসকাস করতেছি এটা হচ্ছে ডেসিমেলের। স্যার যদি অক্টাল হতো হ্যাঁ, তখন কি হতো? এখন অক্টাল আর তখন কি হেক্সাডেসিমাল স্যার দেখবো না 10 বলছি, জায়গায় বসতো? অক্টাল আর হেক্সাডেসিমাল দেখবো না বলছি। দেখো আনসার কিন্তু আমাদের সেম আসছে, দেখছো? শর্টকাটও ফলো করে আনসার কিন্তু আমাদের স্যার সেম। পরীক্ষায় আমরা কোনটা লিখবো স্যার? এখন পরীক্ষায় কোনটা লিখবো? পরীক্ষায় যদি শুধু কমপ্লিমেন্ট বের করতে বলে তখন আমরা সূত্র দিয়ে করব, আর যদি কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন করতে বলে বা অন্য কোনো অঙ্ক করতে বলে তখন আমরা সরাসরি বের করে দিব। কথাটা বোঝা গেছে? পরীক্ষায় যদি অঙ্ক দেয় যে শুধু সাবট্রাকশন বের করো, ঠিক আছে, অথবা আমি তোমাদের সুবিধার জন্য দরকার হলে ওখানে লিখে দিব ফর্মুলা, বাট শুধু আসলে যখন শুধু কমপ্লিমেন্ট বের করতে বলে যে কমপ্লিমেন্ট বের করো, তখন আসলে তুমি যে কোনো একটা মেথডেই বের করতে পারো। তোমাকে যদি স্পেসিফিক ফর্মুলা দিয়ে বের করতে না বলে, কোশ্চেনে যদি বলে যে শুধু কমপ্লিমেন্ট বের করো, তখন তুমি এখানে এই পলিসিটা, তোমার যে শর্টকাট মেথড, এটা যদি দেখিয়ে দিয়ে এটা দিয়ে তুমি যদি করে দাও, সেটাও তোমার কিন্তু আনসার রাইট। এখানে কিন্তু আনসার মার্কস কাটার কোনো উপায় নেই। যদিও স্যার এক্সপেক্ট করছেন যে তুমি সূত্র দিয়ে করবে, কিন্তু তুমি এটা করে দিছো। তোমার কোশ্চেনে যেহেতু লেখা নেই ইউজিং ফর্মুলা, তাহলে তুমি কিন্তু এটা করতে পারো, যে কোনো একটা মেথড, যে কোনো মেথড, এই মেথডগুলোও না, ওয়ার্ডের অন্য যে কোনো মেথডও তুমি ফলো করে কমপ্লিমেন্টটা বের করতে পারো। যতক্ষণ তুমি একটা মেথড ফলো করতেছো, তোমার আনসার রাইট আছে, ততক্ষণ কিন্তু তোমার কোশ্চেনটার আনসার মার্কস কাটার কোনো উপায় নেই। এই কারণে যে আমাদের এই ইউনিভার্সিটি লেভেলের পড়ালেখাটা কিন্তু এটা ইউনিভার্সাল লেভেলের পড়ালেখা। তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো জনের সূত্র ইউজ করে কিন্তু তুমি এখানে আনসার করতে পারো। যে কোনো একটা মেশিন কাকে বলে, তুমি পড়ছো বিএল থেরাজার সূত্র তুমি লেখলা না, তুমি অন্য কোনো বইয়ের অন্য কোনো লেখকের সূত্র লেখলা, সংজ্ঞা লেখলা, এখানে তোমার মার্কস কাটার কিন্তু উপায় নেই। এটা কিন্তু স্কুল কলেজ না। যদি কেউ কোনো কারণে কেটে থাকে, এটা আসলে যিনি কাটবেন ওনার মানসিক সংকীর্ণতার ব্যাপার আরই। কারণ ইউনিভার্সাল লেভেলে আসলে এই ধরনের ইউনিভার্সিটি লেভেলে সংজ্ঞা যদি ঠিক থাকে, তুমি এটা আমি যে বই পড়াইছি সেখান থেকেই লিখতে হবে, এই জন্য আমি মার্কস কাট দেবো, এই উপায় নেই ইউনিভার্সিটিতে। কথাটা বোঝা গেছে? বাট এটা হতে পারে যে তুমি লেখছো অন্য কোনো লেখকের সংজ্ঞা, কিন্তু তুমি এখন লেখছো ভুল, ঠিক আছে? এখন তোমার যখন মার্কস কাটা হলো, তুমি স্যারকে বললা স্যার আমি অমুক বই থেকে লিখছি, তখন স্যার তোমাকে বলবেন যে অমুক বই থেকেও যেটা লিখছো দেখো ওটাও তুমি ভুল লিখছো। কারণ আসলে সংজ্ঞার কোনো পরিবর্তন আসে না, তুমি সংজ্ঞা যাই লেখো এটার মূল কথা কিন্তু ওইটাই থাকবে। মেশিন কি জিনিস, সেটা ইলেকট্রিক্যাল পাওয়ারকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে, ঘুরাই পেঁচাই ওটাই লিখবে ওখানে, ঠিক আছে? যতভাবেই সংজ্ঞাটা লেখক, মূল ভাব এটাই থাকবে যে ইলেকট্রিক্যাল এনার্জি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। বাকি এখানে অক্সিলিয়ারি অনেক কথাবার্তা থাকতে পারে, এক পেজ কথাবার্তা থাকতে পারে, কিন্তু মূল সারমর্ম যদি সেটা না আসে, মূল সারমর্ম যদি তুমি মেশিন এভাবে একটা মেশিন বলতেছি আমি, মোটরের সংজ্ঞা তুমি লিখতে গিয়ে যদি এইভাবে লিখে দাও যে মেকানিক্যাল পাওয়ারকে ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট করে, তখন কিন্তু ভুল। কথাটা বোঝা গেছে? সংজ্ঞা যেখান থেকে এলাকা ঠিক আছে, কিন্তু সারমর্মটা যদি রং না হয়, সেটা যদি রং হয়ে যায় তাহলে তোমার মার্কস কাটা যাবে। সেরকম তুমি একটা মেথড ফলো করলা, যে কোনো একটা মেথড ওয়ার্ল্ডের, কিন্তু আনসার আসলো তোমার ভুল, তাহলে কিন্তু আর তোমার ওখানে মার্কস পাওয়ার কোনো উপায় নেই। কারণ তুমি নিশ্চয়ই মেথড যেটা ফলো করছো সেটা রং ফলো করছো, তোমার মেথডটা তুমি বুঝতে পারো নাই, অথবা মেথডটা তুমি যেখান থেকে ফলো করছো ওখানেই ভুল দেওয়া আছে, যার কারণে তুমি ভুল করে ফেলছো।
অনেক সময় থাকে প্রিন্টিং মিস্টেকের কারণে ভুল টুল থাকে বইয়ের মধ্যে। বুঝা গেছে ব্যাপারটা? কিছু কিছু টিচার এরকম সব চিন্তা করে না স্যার, বলে কি ক্লাসে যেরকম করে করাইছে এরকমই। হ্যাঁ, যাই হোক, তো যেটা বলতেছিলাম ওই যে তোমাদের হয়তো প্রসিডিউর ফলো করতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরাই বিপাকে পড়বা। স্যার এই ধরনের কথা তখন বলতেই পারেন যে তুমি ওটা ফলো করোনি কেন। কিন্তু যে কোনো মেথডেই তুমি আসলে যদি কোশ্চেনে স্পেসিফিক লেখা দেওয়া না থাকে, কোশ্চেনে যদি আবার স্পেসিফিক লেখা দেওয়া থাকে যে ফ্যারাডের ল ইউজ করে অথবা অন্য কারো ল ইউজ করে অথবা এই যে ফর্মুলা ইউজ করে, এই ধরনের যদি কোনো কথাবার্তা লিখে দেওয়া থাকে, তখন তুমি ইচ্ছা করলে অন্য কোনো মেথডে লিখতে পারবা না, তখন তোমাকে ওই লটাই ফলো করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমরা সাধারণত এক্সপেক্ট করি যে যেটা পড়াইছি সেটাই দেওয়ার জন্য, কিন্তু আসলে খাতা কাটার সময় অন্য কোনো মেথড যদি কেউ ইউজ করে, এখানে আসলে মার্কসটা কাটা এটা আসলে সংকীর্ণতা আমি মনে করি। কারণ স্টুডেন্ট মানে অন্য কোনো বই থেকে বা অন্য কোনো ফর্মুলা ইউজ করে লেখলে এটা আসলে একটা ক্রেডিট পাওয়ার মতো, যে সে আরও কিছু পড়ালেখা করছে, সে আরও চেষ্টা করছে যে জিনিসটা আরও সহজভাবে কীভাবে বোঝানো যায়। ঠিক আছে, সেজন্য ডিজিটাল ইলেকট্রনিক্সে সাধারণত কোশ্চেনগুলো একদম স্পেসিফিক করে দেওয়া থাকে যে এভাবে করো, এভাবে করো, এভাবে করো, এভাবে করে স্পেসিফিক বলা থাকে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে উল্টাপাল্টা করার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, তোমার কোশ্চেনেই লেখা থাকবে কি করতে হবে, অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করতে হবে নাকি জাস্ট শর্টকাটে। তুমি শর্টকাট যদি করতে পারো তাহলে লেখা থাকবে না যে এভাবে করো, কিন্তু যদি স্পেসিফিক কোনো ফর্মুলাতে তোমাকে করতে মানে আমি চাচ্ছি যে তুমি করো, তাহলে আমি ওটা লিখে দিব যে এটা এভাবে করে করো। লেখা না থাকলে তুমি যে কোনো মেথডে করতে পারবা। যাই হোক, হ্যাঁ, ওই যে শূন্য থাকলে কি হবে, আনচেঞ্জ থাকবে, সেটাও এখানে একটা এক্সপ্লেন করা আছে, তোমরা এগুলো দেখে নিও। তো আর্টস কমপ্লিমেন্ট যেটা, ডেসিমালের আর্টস কমপ্লিমেন্টটাকে টেন্স কমপ্লিমেন্টও বলা হয়, কারণ আর এর ভ্যালু ডেসিমালের ক্ষেত্রে কত? আর এর ভ্যালু কত ডেসিমালের ক্ষেত্রে? 10। তাহলে এটাকে টেন্স কমপ্লিমেন্টও বলা হয়। আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টটাকে 10 থেকে 1 গেলে কত? নাইন্স কমপ্লিমেন্টও বলা হয়। তাহলে পরীক্ষায় যদি কখনো টেন্স কমপ্লিমেন্ট নাইন্স কমপ্লিমেন্ট বলে, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। নাইন্স কমপ্লিমেন্ট হচ্ছে ডেসিমালের আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে ডেসিমালের আর্টস কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা এখানে আবার এখানে আমি লিখেও দিছি তোমাদেরকে, দেখো আর্টস কমপ্লিমেন্ট ইজ decimal is called tens complement, r minus ones complement decimal is called nines complement, এগুলো এখানে লিখে দিছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ও যেটা না, এই পর্যন্ত না, দাঁড়াও একটু 5 মিনিট অপেক্ষা করো, আমি ওই বাইনারিটা দেখাই দিই। বাইনারিটা, ঠিক আছে, বাইনারিতে ওই সূত্র দিয়ে দেখাবো না, সূত্র দিয়ে করলে তো তোমরা পারবাই। বাইনারিতে শর্টকাটে কিভাবে করতে হয় সেটা আমি এখানে লিখে রাখছি। বাইনারির ক্ষেত্রে যদি আর্টস কমপ্লিমেন্ট হয় তাহলে প্রথম জিরোগুলো আনচেঞ্জড, প্রথম যে ওয়ানটা পাবো সেটাও আনচেঞ্জ থাকবে। মানে জিরোর পরে, এখানে অনেকগুলো জিরো থাকতে পারে, জিরোর পরে প্রথম যে ওয়ানটা পাবো সেটা আনচেঞ্জ থাকবে, আর বাকি যে ওয়ান আর জিরোগুলো থাকবে, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, ওয়ান থাকলে জিরো, তাহলে 0 0 1 1 0 1 0। এখানে মাঝখানে পয়েন্ট কোথায় ছিল? 1 1 0 পরে, 1 1 0 পরে, 1 1 0 পরে পয়েন্ট ছিল, তাহলে 1.1010, এটা হয়ে গেল আমাদের আর্টস কমপ্লিমেন্ট এই বাইনারি সংখ্যাটার। তাহলে আর্টস কমপ্লিমেন্ট বার করার সিস্টেম হচ্ছে প্রথম 1 যেটা পাবো সেটা আনচেঞ্জ রেখে পরবর্তীগুলোকে 1 থাকলে 0, 0 থাকলে 1 বানিয়ে দিব। আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টে বাইনারির সিস্টেম হচ্ছে সবগুলোকে চেঞ্জ করে দিব, 0 থাকলে 1 দিয়ে দিব, 1 থাকলে 0 দিয়ে দিব। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, এভাবে করে 1.1001। বুঝা গেছে ব্যাপারটা? স্যার বাইনারিতে স্যার লাস্টে 1 0 থাকলে স্যার দুইটা আনচেঞ্জ রাখছেন, যদি 0 থাকে আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখো লাস্টের জিরোগুলো আনচেঞ্জ থাকে, এটা কমন আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে। তো এই জিরোটাও আনচেঞ্জ থাকবে, সেই জন্য এটাকে আনচেঞ্জ রাখছে। এখানে যদি আরো জিরো থাকতো এগুলোও আনচেঞ্জ থাকতো। জি স্যার, বুঝছি স্যার। আর প্রথম যে ওয়ানটা পাবো সেটাকে আনচেঞ্জ রেখে পরবর্তীগুলোকে চেঞ্জ করব। আর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে একদম জিরো সহ যতগুলো আছে সবগুলো চেঞ্জ করব, যেরকম এখানে, হ্যাঁ, জিরো সহ সবগুলোকে 9 থেকে বিয়োগ করব, এখানেও জিরো সহ সবগুলোকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে
এখানে এই আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই আনসারটা পেয়ে যাব, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টকে সবগুলোকে চেঞ্জ করে দিলে আনসারটা পেয়ে যাব। এইভাবে করে শর্টকাটে আমরা আর বাইনারির আর্টস কমপ্লিমেন্ট আর্টস মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে পারি। বাইনারির আর্টস কমপ্লিমেন্টকে টুস কমপ্লিমেন্টও বলা হয়, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়। ঠিক আছে, এটা এখানে এই যে আচ্ছা এখানে আচ্ছা এখানে এটা এটা নিচে নেমে গেছে, আর এখানে একটু উঠাই দিই। স্যার বাইনারির ক্ষেত্রে অক্টালের মতো কোনো সূত্র দিয়ে করা যায় না? অক্টাল আর হেক্সাডেসিমালেরটা আমরা করি না। অক্টাল আর হেক্সাডেসিমালের সূত্র সেম, অক্টাল আর হেক্সাডেসিমালের সূত্র সেম। সমস্যাটা না স্যার অক্টাল না স্যার, সরি স্যার, এই যে ডেসিমালের মতো সূত্র দিয়ে করা যায় না, মানে আর এর মান 10 হ্যাঁ ধরে করা যায়। যেমন বাইনারির এখানে ক্ষেত্রে আর দেখো, মান 2 এখানে ধরে। দেখো 110 এই সংখ্যাটা ছিল না, 110.0110, তাহলে 110.0110 বেস হচ্ছে কত? 2। 2 তাহলে 110.0110, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা, এটা হচ্ছে কিন্তু 2 টু দি পাওয়ার 3 8 8 এর বাইনারি 8, তুমি আবার ডেসিমাল লিখে ফেলিও না। কথাটা বোঝা গেছে? यस স্যার। আচ্ছা, তাহলে এখানে এখন দশমিকের পরে 4টা শূন্য দিই। দেওয়া যাচ্ছে না। এই 1000 থেকে এটা বিয়োগ করবা ক্যালকুলেটরে। অনেকে তো 10 স্যার 1000 না তো স্যার 8 না? ওই আরই 1000 বলতেছি আরই, যাই হোক। তাহলে এই শূন্য, এই শূন্য থেকে শূন্য গেলে 0, 2 এর থেকে 1 গেলে 1, 2 এর থেকে 1 1 2, 2 এর থেকে 2 গেলে 0, এরপরে 2 এর থেকে 1 গেলে 1। ঠিক আছে, এখানে 2 এর থেকে 1 গেলে 1 হবে। আর যাই হোক, এটা ক্যালকুলেটর করতে হবে, বা এখানে নিচে নিচে লিখতে হবে। নিচে নিচে না লিখলে ওকে স্যার, এটা করে নিব স্যার, সমস্যা নেই। এটা এখান থেকে বিয়োগ হবে আর কি। ঠিক আছে স্যার। একই রকম এখানে 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 আসবে কত? 110। স্যার বুঝছি স্যার, আর দেখাইতে হবে না স্যার। 110। দেখাতে হবে না, না স্যার এটা দেখাই। দেখো, এটা হবে 2, এর দূর লিখে দিই আমি। এটা হবে 2, এটা হবে 4, এটা 1000, এটা হবে পয়েন্ট মুখস্থ, বুঝছো? এইখানে 2 টু দি পাওয়ার -4ও কিন্তু ওই যে 0.0001ই আসবে। ঠিক আছে, তুমি ওই বাইনারি বের করলে দেখবা যে এরকমই আসবে। এরপর এটাকে এটা থেকে বিয়োগ করবা, এই বিয়োগ করলে এখানে যা আনসার আসে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে এই পর্যন্ত, ঠিক আছে? আমি রেকর্ডিংটা অফ করি।